পার্থদা, এই নির্দেশের পর কার্যত এটাকে আদালতের জয় হিসাবে তৃণমূল কংগ্রেস দেখছে। তবে আমি বলবো যে যদি কিছু ভালো হয়ে থাকে সেটা মানুষের জয়। আপনারা কিভাবে দেখছেন? নিশ্চিতভাবে আপনার এই কথাকে আমি 100% সমর্থন করি। এটা মানুষের জয়। মানুষগুলো যে হয়রানির সম্মুখীন হচ্ছিল সেখান থেকে কিছুটা হলেও তারা রিলিফ পাচ্ছে। অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড একটা দারুণভাবে বয়সের প্রমাণের জন্য একটা ডকুমেন্টেশন, যে ডকুমেন্টেশনকে নস্যাৎ করে দিয়েছিল নির্বাচন কমিশন, আজ থেকে সেই ডকুমেন্টেশনটা আবার দেওয়া যাচ্ছে। এটা সব থেকে বড় একটা দিক। তাতে অনেক মানুষ উপকৃত হবে এবং সাধারণ মানুষ তাদের এই শুনানির ক্ষেত্রে একটা নেসেসারি ডকুমেন্টস হিসেবে তারা প্রোভাইড করতে পারে। দুটো বিষয়, যে BLA-2 অর্থাৎ প্রতিনিধিদের উপস্থিত থাকা, অনেক ট্রান্সপারেন্সি, অর্থাৎ যারা কি ডকুমেন্টেশন জমা করছে সেটা বৈধ অবৈধ, এই বিষয়গুলো নিয়ে একটা ধোঁয়াশা মানুষের মধ্যে রয়েছে। কারণ তারা সেখান থেকে সেভাবে রিসিভ পাচ্ছে না বা এই জাতীয় বিষয়গুলো পাচ্ছে না। সেগুলোকে নির্দিষ্টভাবে পলিটিক্যাল যে প্রতিনিধি রয়েছে তারা নিশ্চিতভাবে সেগুলোকে পয়েন্ট আউট করতে পারবে না। হ্যাঁ পার্থদা। আচ্ছা, পার্থদার সঙ্গে যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন হয়েছে। আমি মণিদার কাছে আসবো। মণিশঙ্কর পাল আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র। হ্যাঁ, মণিকাঞ্চন পাল, প্লিজ মণিদা। দেখুন, পার্থদা যদি না থাকে তাহলে আর বলে কি হবে? প্রধান বিরোধী দল না, উনি শুনতে পাচ্ছেন, পাবেন। প্রধান বিরোধী দল বলবে। যাই হোক, বিষয় যেটা হচ্ছে, আজকে আমরা প্রথম থেকে বলে এসেছি যে একটিও বৈধ ভোটার বাদ যাবে না, আর একটিও অবৈধ ভোটার লিস্টে থাকবে না। এটা আমাদের প্রথম থেকে ভারতীয় জনতা পার্টির দাবি ছিল। আমরা সেই জায়গাতেই আছি। আজকে সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে, কোর্টের উপরে আমরা নয়, কোর্টের উপরে শাসক দল হতে পারে। আজকে যদি পার্থদার দলের ক্ষমতা থাকতো যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টকে চেঞ্জ করা, তাহলে হয়তো আজকে তারাও সেটাও করতে পারতো। বা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, মানে সংবিধান এখানে কোন অবস্থায়, জুডিশিয়ারি এখানে কোন অবস্থায়। দক্ষিণ 24 পরগনার একজন জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলছে যে আমার ফ্যামিলি আছে, ভয়ে আছে, মানে ভার্ডিক্ট দেওয়ার আগে এরকম অবস্থায় রয়েছে। আমরা কিছুদিন আগে হাইকোর্টে দেখতে পেলাম যে তাদের পক্ষে যদি রায় না যায় বা রায়ের যদি না আসার চান্স থাকে, তাহলে কিভাবে আন্দোলনের নাম করে মানে ম্যাজিস্ট্রেটকেও বিপদের সামনে ফেলতে পারে, সেটা পার্থদার দল দেখিয়েছে। সুতরাং কোর্টের উপরে আমার কিছু নেই। কিন্তু আজকে যে বিষয়গুলো আপনারা বারবার বলছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে কথাগুলো বলছেন, সেটা তো তার অধ্যত্বের প্রমাণ। আজকে আপনি বলুন তো পার্থদা, আপনি শাসক দল, আপনার কাছে আইন আছে রাজ্যের। আজকে যেভাবে কোন আইনে বলে যে আপনার পছন্দ না হলে আপনি ইলেকশন কমিশনের অফিসে গিয়ে অত্যাচার করবেন? কজনকে অ্যারেস্ট করেছেন? আপনার মত হতেই পারে সব সিদ্ধান্ত আপনার মনের মতো হবে না। আমি এটা আসছি এই ফর্ম 7টা নিয়ে, এটা অত্যন্ত অসাংবিধানিক। কিন্তু আমি যেটা দেখলাম, বিরোধী রাজনৈতিক দল বা যে কেউ তো ফর্ম 7 অবজেকশন করতে পারে, কিন্তু সেখানে কেউ একজন SD অফিস বা BD অফিসে ঢুকছে, তার সামনে ফর্ম ছিঁড়ে আগুন লাগিয়ে দেওয়া, এটা কোন ধরনের ধৃষ্টতা? পুলিশের গাড়ি ভাঙা কোন কিসের সাহস? আমি জানি না। এটা আমি আসবো মনিদা, এটা সুপ্রিম কোর্টের রায় থাকুন দাদা। আমি ফার্স্ট রাউন্ডে সুপ্রিম কোর্টের রায়টা নিয়ে করে দিচ্ছি, তারপরে নেক্সট রাউন্ড আমি অবশ্যই ফর্ম 7 আসবো। অশোকদা, কিভাবে দেখছেন বিষয়টা আজকে সুপ্রিম কোর্টের রায়কে? দেখুন, এর আগে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম এই সংস্থা, এবং তার পরবর্তী সময়ে কংগ্রেস, তার পরবর্তী সময়ে তৃণমূলের সাংসদও মহুয়া মৈত্র মামলা করেছিল। প্রথম জোটের কথা বলছি। বিহারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একইভাবে কমিশনের নাকে ঝামা ঘষে দিয়েছিলেন মহামান্য আদালত, এবং সেখানে আধারকে ঐচ্ছিক নথি হিসাবে গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। অ্যাডমিট কার্ডের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য এটা। এবং হিয়ারিংয়ের নামে যে হয়রানি, তার প্রতিবাদে আগামীকাল আমরা কিন্তু পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে রাজ্যের CEO দপ্তরের সামনে লাগাতার বিক্ষোভ দেখাবো। যে হয়রানির শিকার হতে হচ্ছে মানুষকে, যে অমানবিক একটা পরিবেশ আবহ তৈরি করে ফেলেছে কমিশন, এবং এই অপদার্থতা এড়িয়ে যাওয়ার দায়, শুনুন, আমি বলছি মানবিকতার দু একটা দৃষ্টান্তও দিতে হবে। না দিচ্ছি তো। ওভারঅল একটা পলিটিক্যাল বাইনারি তৈরি। আপনার মনে নেই? অমানবিক, আপনি যখন কোন একটা সাংবিধানিক সংস্থাকে অমানবিক বলছেন,
আপনি তো কোনো একটা সাংবিধানিক সংস্থাকে অমানবিক বলছেন। শুধু অমানবিক বলছি না তো। কারণগুলো দেখান। শুনবেন, আমি অনুরোধ করব আপনাকে কারণ শুনুন দেখান, না, please। শুনুন না, আপনার যদি মনে হয় কারণ দেখান, কি কি আমি হয়েছে? আগে আপনার কথা বলছি, আপনি বললেন না একটা গাল ভরা কথা, সাংবিধানিক সংস্থা, আসলে এর বৈদিকীকরণ অনেক আগে হয়ে গেছে। ভ্যানিশ কুমারকে আমরা চোর বলি, ভোট চোর। স্বয়ং জ্ঞানেশ কুমারের নির্দেশে ভোট চুরি হয়েছে, এই কথাকে যদি আপনি অসাংবিধানিক বলেন আপনি বলতে পারেন, আই ডোন্ট কেয়ার। এবার আমি যে কথাটা বলতে চাইছি শুনে নিন। যে অমানবিক খৈরুল বিষ খেয়েছেন, আমি ছেড়ে দিলাম কেউ মারা গেছেন, তাকে সে তো মৃত মানুষ কথা কয় না, রবীন্দ্রনাথ বলেছেন, কিন্তু খৈরুল শেখ তিনি বিষ খাওয়ার পরে উত্তরবঙ্গের তিনি বলছেন এসআইআর আতঙ্কে তিনি বিষ খেয়েছেন। না না, আমি অমানবিক জায়গাটা বলছি, অমানবিক জায়গাটা বলছি, বুঝতে পারছি না। প্রত্যেক দিন অমানবিক জায়গাটা বলছি। সিনিয়র পলিটিক্যাল লিডার, আরে বলতে দেবেন না, 95 বছর বয়স খায়রুল শেখ, যার কথা আপনি বলছি, অমানবিক অমানবিক অমানবিক, সেই 95 বছরের মানুষটার পাশে কে বিষ এনে দিল, আমার পক্ষে এটাও একটা সন্দেহের বলছি। বিষয়। শুনুন 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 শুনুন, যার মাথা ফাটে সে চুন খুঁজে নেয়, ঠিক আছে? এখন আপনার সেই সিচুয়েশন আসেনি, আমারও আসেনি। না না না, মানুষ কখন আত্মহত্যা করতে যায় জানেন? অশোকদা, আপনি শুনুন, এক্সাম্পল চাইছে আপনার থেকে, আমি আপনার বিরোধিতা করছি না। আমি তো, আপনারা যখনই অমানবিক বলছেন দু একটা এক্সাম্পল তো আমার সেট জায়গায় করবেন। আপনি যদি নিজেই প্রশ্নকর্তা হন, নিজে উত্তরকর্তা হন, তাহলে আমার কিছু বলার নেই। Example মনে টা করেন যে বিজেপিকে আড়াল করবেন, কমিশনকে আড়াল করবেন, আরে কি বিজেপির কি আমি লোক নাকি? আমি তো বিজেপিকেও জিজ্ঞেস করবো একই কথা। বলতে একটুখানি বলি, একদম আমি দৃষ্টান্ত দিচ্ছি। মানে আপনি এক্সাম্পল দিন। আমি একদম যেমন পার্থদাকে আমি জিজ্ঞেস করেছিলাম, পার্থদা বলছে আমার এলাকাতে এত লাখ মানুষ যাদের নাম বাদ গেছে। আরে উনি তো উদাহরণ দিয়েছেন, আপনার কাছে আমি উদাহরণ আমি তো চাচ্ছি। উদাহরণটা দিচ্ছি, এক এক হ্যাঁ, করে যে আপনি একটা উদাহরণ দিন। এই সমস্যাটা হয়েছে যেটা একটা অমানবিকতার নিদর্শন নির্বাচন কমিশন। বলে দিচ্ছি, হ্যাঁ, গোয়ায় কাজ করতেন দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের আদিবাসী পরিযায়ী শ্রমিক সুভাষ হেমব্রম, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের শুনানিতে হাজির হতে বলা হয়। 11ই জানুয়ারি গোয়া থেকে ট্রেন ধরেন তিনি, কিন্তু ট্রেন অনেক দেরিতে চলছিল। সোমবার ভুবনেশ্বরে ট্রেন দাঁড়িয়ে থাকাকালীন পাশের গাছে তার ঝুলন্ত দেহ মেলে। তার পরিবারের দাবি এসআইআর আতঙ্কে আমার ছেলে আত্মহত্যা করেছে। উদাহরণ চাইলেন না, দিলাম উদাহরণ। খুব খুশি হলেন আপনি দিয়ে। আমার আজকে হচ্ছে শুনানি, মানে ধরুন আমার ইন্টারভিউ আছে, আমি ইন্টারভিউতে যাচ্ছি, আমার ট্রেন আটকে গেল, আমি যেতে পারলাম না, আমি গাছের গায়ে গলায় দড়ি দিয়ে আমি ঝুলে পড়লাম, দেবাশিস চক্রবর্তী ঝুলে পড়লো। দোষকার যে ইন্টারভিউ নিচ্ছিল তার। অসাধারণ। একটা কথা বলবো, বাহ, একটা কথা বলি, অসাধারণ। যে কোনো আত্মহত্যা, যে কোনো আত্মহত্যা দিনের শেষে হত্যা। যে আবহ, আতঙ্কের আবহ এ রাজ্যে তৈরি করেছে শুভেন্দু অধিকারী এবং শাসক দল তৃণমূল, সেই আতঙ্কের আবহেতে মানুষ আত্মহত্যা করছে। না, এটা তো এই আতঙ্কের পরিবেশ না। আমার অশোকদার সঙ্গে আমি 100% সহমত। সাইকোসিস তৈরি করা হয়েছে। না 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 না, একদম একদম। কেউ মানে এক একজন এক এক রকম কথা বলছেন মঞ্চে দাঁড়িয়ে, এতে মানুষ হয়তো বুঝতে পারছেন। অমিতাভ আমাদের সঙ্গে রয়েছেন। অমিতাভ, এই যে অমানবিক বা অসাংবিধানিক, অগণতান্ত্রিক, মানে কত যে শব্দবন্ধনী ব্যবহার করা হচ্ছে নির্বাচন কমিশনের এগেনস্টে, আর আমরা হচ্ছে সব থেকে হতাশাই মিডিয়া পার্সন যারা, কারণ নির্বাচন কমিশন এখনো প্রেস অ্যাটেন্ডেন্ট দিচ্ছে না। মানে দেখুন, কংগ্রেসকে ছেড়ে কংগ্রেস অশোকদাকে দিয়েছেন, বিজেপির অফিসিয়ালসরা মণিকাঞ্চন বাবুকে দিয়েছেন, তৃণমূল তরফ থেকে পার্থ এসছেন, বাট নির্বাচন কমিশনের কোনো লোক নেই যাকে আমরা প্রশ্ন করব। আমরা হাইপোথেটিক্যালি মণিকাঞ্চন দা হচ্ছে নির্বাচন কমিশনের লোক, এরকম ধরে নিয়ে ওনাকে গালিগালাজ করছে। সেটা তো নয়। আপনি আমাকে বলুন, এই যে অমানবিকতার জায়গা, ধরুন দেখো দেবাশিস, সেখানে একটা জিনিস বুঝতে হবে। প্লিজ, হ্যাঁ বলুন। হ্যাঁ, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, একটি প্রতিষ্ঠান সাংবিধানিকভাবে তৈরি হয়েছে বা সাংবিধানিক দায় দায়িত্ব পালনের জন্য গঠিত হয়েছে, এটা একটা দিক। এবার তার যে পদ্ধতি, তার যে কাজ করবার পদ্ধতি, যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সংবিধান সুনির্দিষ্ট করে দিয়েছে বা আইন মারফত সুনির্দিষ্ট হচ্ছে, সেটা আরেকটা দিক। এবার সেইটা কার্যকর করবার ক্ষেত্রে কেউ যদি তার সেই নির্দিষ্ট কর্মপদ্ধতির বাইরে কিছু ইনোভেটিভ এমন কিছু করতে গেলেন যা কাজের সময়কে সংক্ষিপ্ত করার প্রয়োজনে বা বিপুল সংখ্যায় জনগণকে পরিষেবা দিতে হবে তার দ্রুততার কারণে, তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় এই পদ্ধতিগত দ্রুততার কারণে তারা এমন সমস্ত প্রোটোকল গড়ে তোলেন যেগুলো সরাসরি এতদিনকার মানবিক অভ্যাসের মধ্যে পড়ে না। আমি অমানবিক কথাটা বলতে কেবলমাত্র হিংসাত্মক, অমানবিক বলতে কেবলমাত্র প্রতিক্রিয়াশীল এমন অর্থে বলছি না। আমি বলছি মানুষের অভ্যস্ত জীবনধারার বাইরে, যেমন লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই কথাটা খুব স্পষ্ট ব্যাখ্যা আছে কি
মানে কতটা হলে তাকে ডিসক্রিপেন্সি বলা হবে, কতটা হলে লজিক্যাল বলা হবে, সেইটা কি আদৌ আমাদের কাছে সুস্পষ্ট? আমাদের দেশের সংবিধানকে ব্যাখ্যা করবার চূড়ান্ত কর্তৃপক্ষ হচ্ছে সুপ্রিম কোর্ট। এই এসআইআর প্রক্রিয়াতে কিন্তু বিহার হোক, বেঙ্গল চ্যাপ্টার হোক, বারবার দেখছি সুপ্রিম কোর্টকে এসে ইসিআই কে বুঝিয়ে দিতে হচ্ছে যে কাজটার জন্য এইভাবে করুন, এই তথ্যগুলোকে, এই সূত্রগুলোকে গ্রহণ করুন, এগুলো পবিত্র সূত্র, এগুলোকে নিতে হবে, আর এই প্রক্রিয়াতে এইভাবে স্বচ্ছতার সঙ্গে লিস্টগুলো টাঙিয়ে দিন। তা অর্থাৎ কিনা কোথাও কোথাও তাদের প্রক্রিয়ার জায়গাতে কিন্তু সম্ভবত সংবিধান যে রাস্তাটা চায়, যে পথটা দেখায়, তার থেকে ডিরেইল হওয়ার একটা প্রবণতা আছে।